ভূতবাগানের কথামালায় আজ শুনবেন ধর্মদাস মুখোপাধ্যায় রচিত গল্প সীতা বামুনী। সীতা বামুনী মরে বাঁচল। স্বামী হারানো সীতা অনেক দিন বাপের ভিটে আগলে পড়েছিল। ওর দাপটে কেউ কুটুগাছি পর্যন্ত নাড়তে পারত না ওদের উঠোন থেকে। ওপাশের আমবাগানে কেউ কাঠ ভাঙতে এলে সীতা টের পেত। বাড়ি থেকে রে রে করে এমন চিৎকার করে তেড়ে যেত যে সেদিকে যে থাকতো পড়ি মড়ি করে লাফ দিয়ে পড়তো উঁচু ডাল থেকে। পড়েই ভোর দৌড়। লাগলে ব্যথা পেলে ওর নাগালের বাইরে গিয়ে পায়ে হাত বুলোতো। মরার পরেও সীতার দাপট কমেনি। উঠোনের তুলসী গাছটা যেমন ছিল তেমনিই আছে, বরং জল পেয়ে ফনফনিয়ে উঠেছে চারিদিকে ফ্যাকড়া কচি পাতা ছেড়ে। অশরীরী সীতার ভয়ে কেউ আসে না ওর খোলামেলা বাড়িতে। কোনো এক দুষ্টু ছেলে মায়ের নিষেধ না শুনে এসেছিল তুলসী গাছটাকে তুলে নিয়ে তাদের বাড়িতে বসাবে বলে। গাছটাকে তুলতে যাবে এমন সময় হঠাৎ কাছে থেকে ভীষণ শব্দ ভেসে এলো, कौन है? ওরে বাবা রে বলে সেই ছেলে প্রাণপণে ছুটে গিয়ে থামলো একেবারে বাড়ির দরজায়। কি হলো রে ন্যাপলা? মায়ের কথা জবাব দেবে কি? সে তখন কাঁপছে আর ঘামছে দরদর করে। আসলে আবুল খ্যাপা কোনো বাড়িতে ভিক্ষা না পেলে বা খেতে চেয়ে খাবার না পেলে তার মেয়ে মানুষের মতো চুল টেনে দু একটি ছিঁড়ে ফেলবে, নয়তো লম্বা কালো দাড়ি টানতে টানতে চিৎকার করবে, कौन है? একদিন তো জেলেপাড়ার একটা বউ সীতার সন্ধ্যামণি ফুল গাছটায় লাল সাদা দোরাঙা বিচিত্র সুন্দর ফুল ফুটছে দেখে লোভ সামলাতে পারেনি। সন্ধ্যা নামার আগেই যদুবাবুর পুকুর থেকে গা ধুয়ে ফেরার পথে সুন্দর ফুল দেখে হাত বাড়িয়েছে তার তুলতে। হাত বাড়িয়েছে এমন সময় মনে হলো কে যেন তার পাশে এসে দাঁড়ালো। তার দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো। সে দীর্ঘশ্বাস যেন বউটির চোখে মুখে হাওয়ায় কাঁপন ধরিয়ে তপ্ত বাতাস ছুড়ে দিল। ओ माँ गो! বলে বউটি এলিয়ে পড়ল উঠোনে। ভাঙা রকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের গাদার উপরে। পিছনে আসা তার গা ধোয়ার সঙ্গিনীরা তাকে ধরে ধরে নিয়ে আসে বাড়িতে। সে রাতে আর কেউ শুধোয়নি তার ভয় পাবার কারণ। সবারই তো জানা। তবু তার অন্তরঙ্গ বউটি নাছোড় বান্দা হওয়ায় চুপি চুপি বলেই ফেলল সকলের কান বাঁচিয়ে, সীতা বামুনিকে দেখলাম। সীতা মামুনিকে কী অবস্থায় কোন রূপে দেখল তার আর প্রশ্ন করার সাহস হয়নি। সবটা শুনলে সেই মূর্তি আবার তার কাঁধে ভর করে, এটাই ভয়। গঙ্গার ঘাটে স্নান করতে যাবার সময় মেয়ে বউরা একটু দাঁড়ায় সীতার ঘরের সামনেটায়। অবাক হয় ওর উঠোনটা দেখে। কেউ যেন ভোরবেলায় ঝাটপাট দিয়ে রেখেছে। ছোট্ট উঠোনটা পরিষ্কার ঝকঝক তকতকে একেবারে। সীতা বেঁচে থাকতেও সকালে উঠে ওটাই ছিল তার প্রথম কাজ। মাজা পড়ে এসেছিল। ঠিক মতন খেতে না পাওয়ায় শীর্ণ হাড় গোড় বার করা শরীরটা হেঁট হয়ে উঠোন ঝাড় দেওয়ার মতো ছিল না। তবু বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ছিল তার কাজ। গঙ্গা স্নানার্থীদের ওখান দিয়ে যাবার সময় একবার কথা না বলে যাওয়ার উপায় ছিল না।
1 মিনিট দাঁড়িয়ে বলতো, ও দিদি, কি করছো গো? এই সুযোগে একটু খাড়া হয়ে দাঁড়াবার সুযোগ পেত সীতাবামুনি। বলতো, মরণ নেই তো, তাই পরের উঠোনে ঝেঁটিয়ে মরছি। পরের কেন? এখন তোমারই। তুমি বাস করছো, আগলে রাখছো। ঝ্যাঁটা মারো আমার কপালে। এক্ষুনি আসবে বাবুরা। বড়বাবু থাকতে বলেন তো ছোটবাবু ঘাট ধরে বের করে দেন দুপুর রেতে। ওই কাকাবাবু আছেন পাশেই, তাই ঠাঁই জুটেছে এই ভাঙা ঘরে। ঘর সারিয়ে দেবার মুরদ নেই কোনো বাবু, তাড়িয়ে দেবার বেলা আছে সবাই। ওর ভাই আর দাদা দুজনেই চায় ভাঙা বাড়িটা বেচে দিয়ে তাদের শহরবাসের বাড়ি সেই টাকায় সাজিয়ে গুছিয়ে তুলতে। পাশের বাড়ির কাকাবাবু ছাড়া আর একজন ছিল সীতার সহায়, সেই আবুল খ্যাপা। এখনও মাঝে মধ্যে ঘুরে ফিরে আসে এখানে, বসে এই উঠোনটায়। সীতা খেপি আর সে খ্যাপা, ওদের মধ্যে খুব যে কথাবার্তা হতো তা নয়। সীতা ওকে খেতে দিয়েছে এমনও নয়, তবু আবুল আসতো, বসতো। কেউ কেউ মনে করতো আবুল টুকটাক মন্ত্রতন্ত্র জানে, সেই সুবাদেই দুজনের ভাব। সময়ে সময়ে আবুল হাসতো, হাসি ঠাট্টা, হা হা করে উপর দিকে মুখ তুলে হাসতো। তার বড় বড় হলদে দাঁতগুলো সূর্যের আলো পড়লে ঝকঝক করে উঠত। ডাগর চোখ দুটো ছোট্ট হয়ে বুজে আসতো। গলায় রুদ্রাক্ষের মালা দুটো দুলে উঠত, আর রুদ্রাকে ঠোকাঠুকিতে আওয়াজ উঠত একটা সুরেলা। আলখেল্লাটা হাওয়ায় কাঁপত ঝিরঝির করে। পাশেই নামিয়ে রাখা তার ছেলে ধরা ঝোলাটার উপরে ঝরে পড়ত দাড়ি চুইয়ে টপ টপ করে ঘামের ফোঁটা। তাই সেই শিশুদের কাছে সাক্ষাৎ জম। ও ভীষণ দর্শন আবুল খ্যাপা এখন আতঙ্ক। সীতাক্ষেপির উঠোন ছিল সময় সময় শিশুদের খেলার জায়গা। হয়তো খেলছে আপন মনে, এমন সময় আবুল খ্যাপা ওদের খেলা দেখে দাঁড়িয়ে পড়ল হাসি হাসি মুখ করে। দাঁত বার করে সেই হাসি চোখে পড়া মাত্রই শিশুরা হাওয়া হয়ে যেত নিমেষে। তোমায় ভয় পায় গো বাচ্চারা? সীতা প্রশ্ন রেখেছিল আবুলের সামনে। কি জানি মাসি, কেন ওরা ভয় পায়? তোমার ওই ঝোলা দেখে বোধ হয়। বলে ধরে নিয়ে যাবে ঝোলায় পুড়ে। এবার আবার সেই পাগলা অট্টহাসি। এর মধ্যে আছে আমার একটা কম্বল, গায়ে দেই, আবার পেতেও বসি, আবার খেতে দিলে খেতেও বসি। সীতাকে ভয় পাবার কারণ তার মুখের বাক্যে। কাক চিল পর্যন্ত বসতে ভয় পায় শীতের ভাঙা ঘরের ছাদে। মর মর কাকট্টে পাখি, একেই আমার ভাঙা ঘর, তার উপর আবার তোদের উপদ্রব। সীতা নিজের বাপকেও ছেড়ে দেয়নি গালিগালাজ দিতে। সর্বনেশে বাপই তো আমায় ফাঁসিয়েছে। দেখে দিতে পারোনি মেয়ের বিয়ে? ওর বাড়ির পেছনে জেলে পাড়ার মেয়ে আর পুরুষেরা পায়খানা করতে যেত। ওটা ছিল পায়খানা করার জায়গা। চোখে পড়লে মুখে ছুটত না তুবড়ি ছুটত যেন। ওরে কাঁসবুকো, ওলা উটোরা, ঝাড়ে বংশের নৃবংশ হবি। ওখানে যে আপনাদের পূর্বপুরুষের ঠাকুর দালান ছিল, নরকে যাবি। ওলা উঠে পাড়া উজাড় হয়ে যাবে। এই মানুষটার আবার গুণও ছিল, মানুষের বিপদে এগিয়েও যেত।
ওই দজ্জাল ঝগড়ুটে কর্কশ কণ্ঠী সীতার মুখে মধু ঝরত। ও দিদি, ভয় কি, আমরা তো আছি। অসুস্থ সেই দিদির পাশে বসে তাকে জল এগিয়ে দিয়েছে। পরের গাছ থেকে লেবু তুলে এনে শরবত করে খাইয়ে তবে ছুটি মিলেছে সীতার। তার আগে পাড়া দুটো দিদির ঘর দৌড় সাফ করতে একটুও কুণ্ঠা হয়নি। তার নোংরা কাঁথা কাপড় পর্যন্ত ছাপ করে শুকিয়ে আবার তাকে শুইয়ে দিয়ে এসেছে বিছনা করে। এই খেপি সীতাই একদিন মরল যখন তার পাশে কেউ ছিল না। দাদার ভাই আগেই মরেছিল, ভাইপোদের ঠিকানাও জানা ছিল না কারো। পড়শি পাশের বাড়ির যে কাকিমা তাকে ভালোবাসতেন, সময় সময় তার নামেও সীতার নিন্দা করে আসতো পাড়ায়। ভালোবাসার কাঙাল ছিল মেয়েটা। কোথাও একটু খুঁত দেখলে মার মতো কাকিমার নামে যা তা বলতেও পারত না বলেই লোকে তাকে বলতো খেপি। সেই খেপির মৃত্যুতে আপনজন হলো পর। ভাইপোরা খোঁজ নিতে আসেনি, যেহেতু বিক্রি করার মতো কোনো সম্পত্তি অবশ্যই ছিল না গ্রামের বাড়িতে। আমবাগান জমি বিক্রি করলে পাড়াপড়শির অনুরোধে 2-10 টাকা ফেলে দিয়ে যেত বোনকে। কাকিমার বাড়ি কখনো অন্য বাড়িতে কাজকর্ম করে চলছিল। শয্যাশায়ী হবার পর কেউ 2-1 মুঠো ভাত দিয়ে যেত ওর ভাঙা বাক্সটায়, কিংবা কালো তেল চিটে বালিশটার তলায় জমানো গোপন টাকার আশায়। চিকিৎসা হয়নি, যেটুকু হয়েছে তার বেশি সাধ্য ছিল না পাড়ার লোকের। হাত পা ফুলে অশেষ কষ্ট পেয়ে যখন মারা গেল সীতা, 1-2 করে এলো আশপাশের মানুষই। সম্পত্তির মধ্যে ছিল একটা চেয়ার, তোবড়ানো আদ্যিকালের একটা রংচটা টিনের বাক্স, যা খুলে বার হলো ছেঁড়া শাড়ি, একটা শীতের চাদর, কিছু খুচরো পয়সা, মার একখানা পোকায় কাটা ফটো। একে ওকে ডাকতে হাঁকতে সকালের মরা উঠল সন্ধ্যায়। মুখটা ছিল হা করা মরার সময়, বোধহয় একটু জল খেতে চেয়েছিল। 2-4টে দাঁত যা অবশিষ্ট ছিল তা বেরিয়ে পড়ায় মুখটা হয়ে উঠছিল ভয় পাওয়ার মতনই। চোখ দুটো ছিল খোলা ঘরের মায়ায় আবদ্ধ। জোয়ান ছেলেরাই নিয়ে গেল মৃতদেহ দাহ করতে। সন্ধ্যা রাতে নেমেছে আমাবস্যার অন্ধকার। টিমটিম করে গোটা 2 লণ্ঠনের আলো। হরিধ্বনিতে মুখরিত হলো ব্যবসা গন্ধ, ঘরের 4 দেয়াল আর বাইরের খোলা আকাশ। বলো হরি, হরি বল। মনে সাহস জোগাতে ঘন ঘন হরিধ্বনিতে মুখরিত পাড়ার নিস্তব্ধ পরিবেশ। শ্মশান যাত্রীরা ভীত সন্ত্রস্ত। গ্রামের বাইরে পা দিতেই মৃতদের ভার হয়ে উঠল অসহ্য। ঘন ঘন কাঁধ বদল করেও রেহাই নেই। সীতার মৃতদেহটা ক্রমেই চেপে বসলো ওদের কাঁধে। মনে হলো ওকে শেষ অবস্থায় ভালো করে দেখভাল না করার জন্য শোধ নিচ্ছে খেপি বামুনি। বলো হরি, হরি বল। ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই চুপচাপ। যেটুকু হাওয়া ছিল ঘাটের পথে তাও বন্ধ হয়ে গেল কারো নির্দেশে। থমথমে ভাব। ভয় কাটাতে ঘন ঘন হরিধ্বনি শ্মশান যাত্রীদের মুখে। দুর্বিষহ ভার লাঘবে কাঁধ বদল চলল। দোলানিতে আর অপটু বাঁধনে দড়ি আলগা হয়ে পচা মাদুর ছিঁড়ে মাটিতে পড়ে গেল সীতা মামুনির মৃতদেহ। শ্মশান যাত্রীরা ছিটকে পড়ল এদিক ওদিক আতঙ্কে। বামুনি মরেনি নাকি অপদেবতায় ভর করল? মরা খুলি ছিঁড়ে পড়া যাওয়াটা ভীষণ অমঙ্গলের। আবার গায়ের বাইরে স্নান করতে যাওয়া
ঘাটে পড়ে থাকাটা আরও ভয়ঙ্কর ব্যাপার। তাই কাঁধে উঠল মৃতদেহ আবার। দাহ না করা পর্যন্ত শান্তি নেই। বৃষ্টি নামলো ঝিরঝিরি। দুটো একটা লণ্ঠন কোনো সময় দমকা বাতাসে নিভে গিয়েছে, অন্যটাও ধোঁয়ায় আচ্ছন্ন। তেল ফুরিয়েছে বোধ হয়, শুধু পুড়ছে সলতে। এই অন্ধকারের মধ্যে হঠাৎ জুটল নতুন শ্মশান যাত্রী। একটা কালো বেড়াল পায়ে পায়ে বাধা সৃষ্টি করতে করতে চলল, আর মিউ মিউ শব্দে নিস্তব্ধতাকে ভঙ্গ করে। চুলি সাজিয়ে আগুন দিতেই পাটকাঠি জ্বলে উঠল দাউ দাউ করে। চিতা জ্বলল, কিন্তু তা নিভু নিভু হলো মৃতদেহের ফোলা শরীর থেকে বার হয়ে আসা জলে। কোনো রকমে আতপোড়া করে শ্মশান যাত্রীরা ফিরে এলো রাতে গভীরে, সারা গ্রাম সচকিত করে। বলো হরি, হরি বল। হরিধ্বনিতে ভয় পেয়ে ঘুমন্ত শিশু কেঁদে উঠল মাকে জড়িয়ে ধরে। সীতা খেপির সৎকার হলো, কিন্তু সীতা বাড়ি ছাড়ল না। তার প্রতিনিধি হয়ে কালো বেড়ালটা বন্ধ ঘরের এক পাট খোলা জানলা দিয়ে ঘরে ঢুকে কাঁদতে বসলো করুণ সুরে। ওরই একটা বড় মোর্চে ধরা তালা ঝুলিয়ে দিয়ে ঘরের সম্পত্তি হলো সুরক্ষিত। রাতে পাশের বাড়ির মানুষজন হঠাৎ ঘুম ভেঙে উঠে পড়ে বেড়ালের কান্নার শব্দ শুনে। কখনো জেগে উঠে শোনে ওর ঘরের তালা খোলার শব্দ, ঘরের মধ্যে গোঙানির আওয়াজ। বেঁচে থাকতে রোগের যন্ত্রণায় যে কাতর আর্তনাদ শোনা যেত, মরার পরেও অবিকল তাই। সীতা মামুনির এক বোন আসতো মাঝে মাঝে দিদির কাছে দেখা দিতে। সে অনেক দিন দিদির কোনো খোঁজ না পেয়ে চলে এলো হঠাৎই। 3 ঘন্টার ট্রেন লেট। মিতা 4টের জায়গায় এলো 7টায়। অন্ধকার রাত। আগের মতো সোজা গিয়ে দাঁড়ালো উঠোনে। রাত 8টা পর্যন্ত আলো জ্বলে দিদির ঘরে। আজ কোনো রকম আলোর ইশারা নেই। জানলার ফাঁক দিয়ে শুধু অন্ধকার বেরিয়ে এসে তাকে অভ্যর্থনা জানালো। আর এলো দিদির প্রতিনিধি হয়ে একটা কালো চোখ কটা বেড়াল, তার জ্বলন্ত চোখ নিয়ে ঘুরতে লাগলো ওর চারপাশে গো 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 শব্দ করে। দিদি, দিদি রে। ওর কথায় সাড়া দিল না কেউ। আবারও বলল, দিদি, আমি মিতা, এলাম তোকে দেখতে। সাড়া দিয়ে বিড়ালটা কেঁদে উঠল ঠিক মানুষের মতন করুণ সুরে, মিউ মিউ শব্দে। একটু পরে বিড়ালটা তাকে ছেড়ে ঘরে ঢুকে গেল জানলা দিয়ে। ঘর থেকেই বেরিয়ে এলো সাদা কাপড় পরা তার দিদি। তার সামনে এসে দাঁড়ালো ঘরের বন্ধ দরজার কাছে। কি হলো রে দিদি, আলো জ্বালিসনি? ওর কথায় সাড়া না দিয়ে দিদি নিঃশব্দে চলে গেল রগ নিয়ে ঘরের কোণের দিকে, একেবারে গলিপথ ধরে ঘরের পিছনে। কি যেন মনে হলো, গোলমালের মতো, তবু ডাকলো, দিদি। কেউ এলো না। শুধু গোঙানি শুনলো বিড়ালটার কিছু একটা ধরেছে, অথবা ওটাকে কেউ ধরেছে গলা টিপে। এ বাড়ির কেউ এলে ভরসা সেই পাশের বাড়ির কাকিমা। কাকিমা, দিদি সাড়া পেলাম না। আমার সামনে দিয়েই চলে গেল ঘরের পিছনে। অনেক দিন আসেনি, রাগ হয়েছে বোধহয়, তাই সাড়া দিল না। কাকিমার মুখেই দিদির মৃত্যু খবরটা শুনল মিতা। বাড়ির উঠোনের ঘটনাগুলো মনে পড়তেই গায়ে কাটা দিয়ে উঠল তার। কালো বিড়ালটা তখনও একটানা ঠিক মানুষের মতো সুর করে বিলাপ করে চলেছে। মনে হলো যেন কানের কাছেই। মিতা রাম রাম বলতে বলতে জড়িয়ে ধরল কাকিমাকে।